শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন দিনভর কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সারা দেশে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। কেউ আগে থেকে রেজিস্ট্রেশন করে না থাকলে স্ব ইউনিয়ন বা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। কেন্দ্রে এসে কাউকে ফেরত যেতে হবে না। করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল উল্লেখ করে তিনি বলেন, জীবন রক্ষায় ভ্যাকসিন দেয়া হচ্ছে, এ নিয়ে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। পরে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নেন তিনি। এটা সবচেয়ে নিরাপদ টিকা, ভালো টিকা। সেই টিকা সুন্দরভাবে দিতে পারবে এবং কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আশা করি হবে না। শুরুতে একটু হিকাপ থাকে, একটু সমস্যা থাকেই, কাজে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ। কোভিড নিয়ন্ত্রণের জন্য যা যা প্রয়োজন সবই করছে সরকার। সবাই মিলে ঘুরে দাঁড়িয়েছে বলেই করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, যতদিন প্রয়োজন ততদিন করোনার টিকা দেয়া চলবে। সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ABM মাকসুদুল আলম। তিনি জানান, প্রথম দিনে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা টিকা নেবেন। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকার জন্য 4টি বুথ স্থাপন করা হয়েছে। সারা বিশ্ব যখন স্থবির হয়ে গিয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্থবির আছে। বাংলাদেশের অগ্রযাত্রা যেভাবে ছিল সেই মাত্রায় চলছে। বাংলাদেশের সব দিকে সমান তালে আমরা চলছি। আমরা প্রতিদিন এক একটা বুথে 100 থেকে 150 পর্যন্ত দেওয়া যাবে। তাতে আমার 10টা বুথ হলে প্রায় 1000 থেকে 1500 দেওয়া যাবে। এটা ভয়ের কিছু নাই। ভ্যাকসিন এটা স্বাভাবিক অন্য ভ্যাকসিনের মতো, বরং এটা নিলে যেটা বলতেছে যে 1 মাস 21 দিন পরে ইমিউনিটি গ্রো করবে। আমি নিজেও ইনফেক্টেড হয়েছিলাম, অনেক ডক্টর আমাদের ইনফেক্টেড হয়েছিল। তো আজকে এই টিকার মাধ্যমে আমরা একটা প্রতিরক্ষা ব্যুহের মধ্যে ঢোকার শুরুটা হলো, যদিও দ্বিতীয় ডোজ পাওয়ার পরে এর ইমিউনিটি ডেভেলপ করতে আরও সময় নেবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের ভ্যাকসিন সেন্টার থেকে করোনার টিকা নিয়েছেন বিশিষ্টজনেরা। মন্ত্রী, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার প্রধানরা টিকা গ্রহণ করেন। করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের ভীতি শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তারা। দেশের জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ঢাকায় 50 হাসপাতালে 204টি টিম ও সারা দেশে 955টি হাসপাতালে নিয়োজিত আছে 2196টি টিম। এছাড়া ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য 7344টি টিম প্রস্তুত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভয় হওয়ার কিছু নেই। আমার মনে হচ্ছে যে খুব একটা পারিবারিক পরিবেশে, খুব হোমলি পরিবেশে টিকাটা দিলে অস্বস্তিকর কিছু মনে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমি কোঅপারেট করবো। কারণ হলো এখন কোঅপারেশনের 1 নম্বর হলো, যদি যার যেখানে অ্যাভেলেবল আছে তাকে ভ্যাকসিন নিতে হবে। ডিস্টেন্সিং মেনটেন করা এবং নিয়মিত সময়ের ব্যবধানে হাত ধোয়া, এটির বিকল্প কিন্তু কিছুই নাই। ভ্যাকসিন যেটি পৃথিবী থেকে মূলত এই ভাইরাসকে নির্মূল করার উদ্দেশ্যে, কিন্তু এই কাজগুলো না করলে নির্মূল হবে না। মেসেজ থাকবে যে সবাই যেন টিকা নিতে এগিয়ে আসে, কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে টিকা না, এটা আমাদের কোনো অল্টারনেটিভ নেই। 1200 পর্যন্ত আমরা দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা যে পরিমাণ রেজিস্ট্রেশন এবং যে পরিমাণ সাপ্লাই পাই সেটার উপর নির্ভর। ভয় পাওয়ারও কোনো কারণ নাই। আমরা সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এই ভ্যাকসিন নেই, আমাদের কার্যক্রম সফল হবে। সকলকে আমি টিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা অত্যন্ত নিরাপদ টিকা। পৃথিবীর 130টা দেশ তারা এখনো টিকা আনতে পারে নাই। তো আমি আহ্বান করব সবাইকে এই সুযোগ নেওয়ার জন্য। করোনার ভাইরাসের টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্ত্রীকে সাথে নিয়ে টিকা নেন তিনি। এ সময় নিবন্ধন করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা। জানান, আপিল বিভাগের সকল বিচারপতি টিকা নিয়েছেন। কোভিড-19 টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্ভয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার সকালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মেয়র তাপস বলেন, সুষ্ঠু টিকাদান কার্যক্রমের মাধ্যমে করোনাকে জয় করতে হবে। ঢাকা দক্ষিণ সিটির 19টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আপনারা নির্ভয়ে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা নিবন্ধিত হবেন এবং এই টিকা গ্রহণ করবেন এবং এর মাধ্যমেই আমরা করোনা থেকে মুক্তি অর্জন করব এবং এই করোনাকে আমরা জয় করব। দেশের আমজনতার জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেওয়ার পর এই কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ বলেন, ভয়ের কারণ নেই, টিকা নিরাপদ। তিনি বলেন, টিকা নেওয়া দেশবাসী সহ সকলের কর্তব্য। এ সময় বিএনপি নেতাদের টিকা নেওয়ার আহ্বান জানান ডাক্তার জাফরুল্লাহ। কোনো ভয় নাই, দেশবাসীকে আহ্বান করছি, আপনাদের যখনই আপনার তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, দেশবাসী আরো বেশি সাহস পাবে। আমরা কেবল অবস্থাবানরা এবং যারা সৌভাগ্যবানরা না, সাধারণ মানুষের এই টিকাটা বেশি দরকার। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালেও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রথম দিনে 70 জন সেনা সদস্যকে টিকা দেওয়া হয়। প্রত্যেকেই ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেন। অন্যান্য সম্মিলিত সামরিক হাসপাতালেও একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় এবং সুদক্ষ ব্যবস্থাপনায় আমরা অতি দ্রুত কোভিড-19 ভ্যাকসিন পেয়েছি আমাদের দেশে। আজকে আমি ভ্যাকসিন নিয়েছি। আমি মনে করি এই ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নাই এবং সবাই আমরা এই ভ্যাকসিন নিতে পারি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পুলিশ বাহিনীতে টিকাদান শুরু হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ভীতি দূর করতে টিকা নেন ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত 8000 পুলিশ সদস্য টিকা নেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন। টিকা নিয়ে ভালো অনুভব করার কথা জানান পুলিশ কর্মকর্তারা। টিকা নিয়েছি, কোনো ধরনের অসুবিধা বোধ করছি না। অনেকে বলেছে যে স্যার মাথা করতে পারে, 10 মিনিট 15 মিনিট বসে থাকতে হবে, কোনো কিছুই না। আসলে পুরাটাই আপনার মানসিক বিষয়। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে এটি অন্যান্য সাধারণ একটা ইনজেকশন নেওয়ার মতোই একটা বিষয়, তাহলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। ঢাকার বাইরেও বহুল প্রতীক্ষিত করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। প্রথম টিকা নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর একে একে মেডিকেলের পরিচালক সহ প্রশাসনিক কর্মকর্তারা টিকা নেন। প্রাথমিকভাবে নগরীর 2টি হাসপাতালে চলে কার্যক্রম। পর্যায়ক্রমে নগরীর 15টি কেন্দ্রের 65টি বুথে টিকা দেওয়া হয়। এছাড়া 14টি উপজেলার 16টি বুথেও টিকাদান শুরু হয়েছে। রাজশাহীতে প্রথম টিকা নেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পরে টিকা নেন জেলা প্রশাসক, সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। টিকা নেওয়া শেষে তারা বলেন, এতে ভীতির কিছু নেই। রাজশাহীতে 11টি কেন্দ্রের 15টি বুথে প্রতিদিন টিকা দেওয়া হবে 3টা পর্যন্ত। সিলেটে প্রথম টিকা নেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান। এরপর একে একে ভ্যাকসিন নেন ডিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। টিকা নিয়েছেন জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরাও। এ সময় সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তারা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদানের কার্যক্রম উদ্বোধন হয়। প্রথম টিকা নেন হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন। এরপর টিকা নেন প্রশাসনের কর্মকর্তারা। গোটা জেলায় 14টি কেন্দ্র থেকে টিকা দেয়া যাবে। খুলনা জেলা ও মহানগর মিলে 40টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। এরপর হাসপাতালের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। রংপুরে প্রথম টিকা নিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর টিকা নেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ডিসি সহ প্রশাসনিক কর্মকর্তারা। নগরীতে 8টি, ক্যান্টনমেন্টে 2টি এবং উপজেলা পর্যায়ে 7টি বুথ থেকে টিকা নেওয়া যাবে। টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ময়মনসিংহেও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। সিটি এলাকায় 12টি এবং 13 উপজেলায় 3টি করে বুথে শুরু হয়েছে টিকাদান।
দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 15 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 292 জনের। শনাক্তের হার 2.35%। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 8,205 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে 12,404 জনের। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,38,062 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 531 জন। মোট সুস্থ 4,83,372 জন। বিশ্বজুড়ে আরও 11,000 মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। সব মিলিয়ে মোট প্রাণহানি 23,20,000 ছাড়ালো। শনিবারও 4,21,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। বিশ্বে মোট সংক্রমিত 10,63,00,000-এর ওপর। এর মাঝে যুক্তরাষ্ট্রে 2700-র বেশি মানুষের মৃত্যুতে মার্কিন মুলুকে প্রাণহানি ছাড়ালো 4,73,000। দ্বিতীয় সর্বোচ্চ 1300-র ওপর প্রাণহানি ছিল মেক্সিকোতে। দেশটিতে প্রাণহানি 1,64,000 ছাড়ালো। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। ব্রিটিশ প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন এই তথ্য। শনিবার বিবৃতিতে জানান, B1351 ভাইরাসের বিরুদ্ধে টিকাটির অত্যন্ত সীমিত কার্যকারিতা প্রমাণ মিলেছে। অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানায়, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষায় খুব দ্রুতই ভ্যাকসিনে প্রয়োজনীয় পরিবর্তন আনবে তারা। আবারও হিমালয়ের তুষার ধসে বড় ধরনের দুর্যোগের মুখে পড়ল ভারতের উত্তরাখণ্ড রাজ্য, যাতে অন্তত 150 মানুষের প্রাণহানির আশঙ্কা রাজ্য সরকারের। রোববার সকালে হঠাৎ হিমালয়ের ঢাল বেয়ে উন্মত্ত জলরাশি নেমে আসে উত্তরাখণ্ডের চমোলি জেলায়। রাজ্যের ধৌলিগঙ্গা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে নদীর দুপাশের অনেক বাড়িঘর। সাথে সাথেই নদীর আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনা ও বিমান বাহিনীর কয়েক প্লাটুন সদস্য। তবে বাঁধ ভেঙে নিখোঁজ হয়েছে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রায় 150 শ্রমিক। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার পরও মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে যোগ দিল 10,000-এর বেশি মানুষ। রাজধানী নেপিদোর পাশাপাশি প্রধান বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল সুচির ছবি এবং গণতন্ত্রপন্থী নানা ব্যানার। জান্তা স্বৈরশাসন নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে মুখরিত ছিল মিয়ানমারের রাজপথ, যা দেশটির ইতিহাসে খুবই বিরল ঘটনা। অবজারভেটরি গ্রুপ নেটব্লক্সের তথ্য অনুসারে অন্যান্য সময়ের তুলনায় 16% সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পদক্ষেপকে ন্যাক্কারজনক ও বেপরোয়া আখ্যা দিয়েছে। অভিষিক্ত কাইল মায়ার্সের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়ে চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে উইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে পঞ্চম বৃহত্তম জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। 395 রানের লক্ষ্য ম্যাচের 3 ওভার বাকি থাকতে 3 উইকেট হাতে রেখে পার হয় তারা। শেষ দিনে আরও 285 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল উইন্ডিজ। হাতে ছিল 7 উইকেট। শুরুর সেশন ভালোভাবেই পার হন বোনার ও মায়ার্স। অভিষেকে সেঞ্চুরি তুলে নেওয়া মায়ার্স অপরাজিত থাকেন 210 রানে। চতুর্থ জুটিতে মায়ার্স ও বোনার 216 রানের জুটি গড়েন। শেষ সেশনে জয়ের জন্য লক্ষ্য দ্বারা 129 রান, যা দিনের শেষ প্রান্তে এসে পার হয় ক্যারিবীয়রা। এই জয়ে 2 টেস্টের সিরিজে 1-0-তে এগিয়ে গেল উইন্ডিজ। রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজায় বেশ কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে প্রায় 500 ভরি স্বর্ণ ও নগদ 2 লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন মালিক। পাশাপাশি 2টি পোশাকের দোকানেও ডাকাতি হয়েছে। টয়লেটের জানালা ভেঙে মার্কেটে প্রবেশ করে ডাকাত দল। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে পেশাদার ডাকাত দল বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, মার্কেট ম্যানেজমেন্ট ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন জড়িত রয়েছে। তালাগুলা খোলা, এই ক্লোজেবল গেট খোলা, শাটারটা এই পর্যন্ত খোলা। ভেতরে ঢুকে দেখি অর্নামেন্টসের ট্রেগুলা নিচে পড়া। ইভেন ভিতরে মোটামুটি যা ছিল সব কিছু তছনছ। 20 বছরের মধ্যে আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা আশ্চর্যজনকভাবে একসঙ্গে 3-4টা দোকানে চুরি হওয়া, মানে আমার সিকিউরিটির মনে হয় এখানে কোনো ঘাটতি আছে। চট্টগ্রামে বাসা বাড়িতে অভিনব কায়দায় চুরি করে শফিকুল। বহুতল ভবন বেয়ে উঠতে পারে অনায়াসে। দাঁত কামড়ে বুঝতে পারে স্বর্ণ খাঁটি কিনা। 2 মিনিটে খুলতে পারে তালা। তবে শেষ রক্ষা হয়নি। সহযোগী সহ ধরা পড়েছে কোতোয়ালি থানা পুলিশের হাতে। সিসি ক্যামেরার 2টি আলাদা ফুটেজেও দেখা গেছে চুরির দৃশ্য। পুলিশের দাবি, শফিকুল ইসলাম পেশাদার চোর। সে চলতি মাসে 15 দিন চট্টগ্রামের বিভিন্ন বাসায় চুরির টার্গেট নিয়ে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম আসে। নগরীর স্টেশন রোডে একটি হোটেলে ওঠে। জিজ্ঞাসাবাদ করে সে জানায় 5 থানার একটা বাসায়, দুবাই প্রবাসীর বাসায় চুরি করে, এবং সেখানে সে প্রবেশ করে পয়েল পাখি ডিম দিয়ে ভাত খায় বা খেয়ে। ওখানে লোকজন ছিল না। প্রত্যেকটা রুম সে তছনছ করে এবং স্বর্ণালঙ্কার, আইফোন,
এরপর ল্যাপটপ চুরি করে। চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম থেকে আটক 3 ভারতীয় জুয়ারির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিসিবির এক সুপারভাইজার। মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জনই জুয়ার সাথে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। কিভাবে এখানে আসছে, কাদের কী জন্য এসছে, কিভাবে ওনারা এখানে জুয়া খেলার সাথে এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, তাদের সাথে কারা কারা জড়িত, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। সকল তথ্যপত্র সংগ্রহ করে আমরা যদি সেরকম কোনো কিছু পাওয়া যায় আমরা মামলা প্রক্রিয়া চলে যাব। তথ্য এবং আমাদের পুলিশের সহযোগিতায় আমরা 3 জন ইন্টারন্যাশনাল জুয়ারি সন্দেহে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নিয়ে এসেছি। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিং এই কথা জানান। বলেন, রাজপথ থেকে উঠে আসা সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, বিএনপির মাঠ গরমের এই অপচেষ্টাও সফল হবে না। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েশি বার্তা তোতা পাখির মতো পড়েন। আমরা স্পষ্ট করে বলতে চাই, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আর কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে জনগণের জানমাল রক্ষা সরকার তা কঠোরভাবে দমন করবে। করোনা ভ্যাকসিন নিয়ে যারা বিরোধিতা করছেন তারা পলাতক, ব্যর্থ ও অশুভ চিন্তার ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগের শোভাযাত্রায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে একটি পক্ষ আছে যারা নিজেরা কিছু করতে পারবে না, অন্যের শুভ কাজে বাধা দেবে। ভ্যাকসিন নিয়েও তাই করছে। অতিমারির সময় নেতিবাচক প্রোপাগান্ডার মাঝেও কর্মপ্রবাহ স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। আগেই সারেন্ডার করবো, লোর পাইয়া ফিরে আসুন, পিঠ দেখায়া বুক পাতে ঘুরে নেব না, এই যাদের ঐতিহ্য তারাই বলছিল যে টিকা বাংলাদেশে আসবে না, এবং টিকা আসলেও সেই টিকা এখনো নানান ধরনের সেই রটনা তারা করছেন। 4 বছরের বেশি সময় পর আল জাজিরার সাংবাদিক মাহমুদ হোসেনকে মুক্তি দিল মিশর। শনিবার তার কন্যার ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায় এই খবর। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অথবা অভিযোগ ছাড়াই মুক্তি পেলেন এই মিশরীয় সংবাদকর্মী। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আল জাজিরার কার্যনির্বাহী পরিচালক এক বিবৃতিতে জানান, গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটি মাইল ফলক ঘটনা। 2016 সালের ডিসেম্বরে কায়রোতে গ্রেফতার হন 54 বছর বয়সী সাংবাদিক। সেনা সরকারের অভিযোগ, বিদেশি ইন্ধনে মিথ্যা খবর প্রচার করছিলেন হোসেন। পুলিশের গুলিতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উত্তাল চিলির দক্ষিণাঞ্চল। রোববার এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল, যাতে দেখা যায় পুলিশ সদস্যরা এক স্ট্রিট জাগলারকে ঘেরাও করার পর বেশ কয়েকবার গুলি ছোড়েন। রাস্তাতেই মৃত্যুবরণ করেন ওই শিল্পী। পুলিশের সাফাই সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে চান তারা, কিন্তু অসহযোগিতার কারণে গুলি ছুঁড়তে বাধ্য হন। এদিকে পুলিশের নির্যাতনের প্রতিবাদে স্থানীয় পৌরসভা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। সন্ত্রাসবাদে অর্থ যোগানের অভিযোগে লস্কর-ই তৈয়বা প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লি আদালত। শনিবার একই সাথে অভিযুক্ত হন উপত্যকার ব্যবসায়ী জহুর আহমেদ শাহ ওয়াতারি, স্বাধীনতা কামী নেতা আলতাফা আহমেদ এবং দুবাই নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কিশোর কাপুর। বর্তমানে তারা তিহার জেলে শাস্তি ভোগ করছেন। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুসারে কারাগারে থেকেও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পাকিস্তানের বেশ কিছু উগ্রপন্থী দলের সাথে যোগাযোগ রেখেছেন তারা। অর্থের বিনিময়ে সেখান থেকে কাশ্মীর উপত্যকায় সরবরাহ করা হচ্ছে অস্ত্র। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আরও জোরদার হবে পরমাণু কর্মসূচি, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতি। বলেন, মার্কিনীদের দেয়া সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত মনে করিয়ে দেন আগামী জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের কথা। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তি করে ইরান। তবে 3 বছর পর ট্রাম্পের নেতৃত্ব চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আটক 3 ভারতীয় জুয়ারির বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মামলা করেছে। বিসিবির একজন সুপারভাইজার এই মামলা করেন।
কিভাবে এখানে আসছে, কাদের কী জন্য এসছে, কিভাবে ওনারা এখানে জুয়া খেলার সাথে এবং কী উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, তাদের সাথে কারা কারা জড়িত, এইসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা যদি সেরকম কোনো কিছু পাওয়া যায় আমরা মামলা প্রক্রিয়া চলে যাব। তো কিশোরগঞ্জের স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় 2টি মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে দায়িত্ব অবহেলার অভিযোগে কটিয়াদী থানার ওসি এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এক পক্ষ। পুলিশ জানায় এলাকায় কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজকে কেন্দ্র করে এমপি নূর মোহাম্মদ ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সচিবের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ নিয়ে দুপক্ষের সমর্থক ও অনুগতদের মধ্যে উত্তেজনা চলছে। মধ্যবয়সী নারীদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতত 20 বছর বয়সী তরুণ আশরাফুল ইসলাম দীপু। শতাধিক নারীর সাথে সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতারণার হাতিয়ার হিসেবে 4টি ফেসবুক আইডি ছিল তার। দীপু প্রতারণার জন্য কখনো পুলিশের ডিআইজি, এনএসআই এর উচ্চপদস্থ কর্মকর্তা, আবার কখনো ব্যবহার করত সামরিক বাহিনীর নাম। অনুসন্ধানে দীপুর 4টি ফেসবুক আইডির সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে 8টি মোবাইল ফোন। ফেসবুক আইডি পর্যবেক্ষণে দেখা যায় সামরিক বাহিনীর ভাবমূর্তি ব্যবহার করত সে। এক ব্যক্তি হয়ে কথা বলে রেফারেন্স দিত ঊর্ধ্বতন কর্মকর্তার। ভিন্ন আইডি থেকে চাকরির প্রলোভন দেখাতো। তার সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। বেসিক্যালি বিবাহিত মেয়েদেরকে ফেসবুকে টার্গেট করতে, এই ধরনের টার্গেট করে সে মূলত প্রতারণার জন্যই এটা মাঝে মাঝে সে সুযোগ পেলে সেটা আবার অ্যাবিউজ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেত এবং সে প্রতারণার মাধ্যমে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এর নামে কোনো অর্থ রাখেনি। সে ভাইদের, এর 2 ভাই আছে, 2 ভাইয়ের নামে বিভিন্ন সম্পত্তি করছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করতে চায় বা অন্য কেউ আমাদের সরকারি নাম্বারে যোগাযোগ করে, ডিবির নাম্বারে যোগাযোগ করে কেউ যদি আমার সাথে যোগাযোগ করে যে সে প্রতারণার শিকার হয়েছে, তাহলে তাকে আমরা আইনগত সহায়তা দিব। কক্সবাজারে শিশু বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে 50,000 টাকা। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা এই রায় দেন। মামলায় বলা হয় 2018 সালের 7 জুলাই রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দোছরি জামে মসজিদে মনসুর আলমের কাছে আরবি পড়তে যায় শিশুটি। এক পর্যায়ে তাকে বলাৎকার করেন মনসুর। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। এদিকে মুন্সিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার গৃহকালিন্দিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসীর স্ত্রী মালিহার ওপর নানা কারণে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। গেল 4 ফেব্রুয়ারি মালিহাকে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন স্বজনরা। পরে সকলের কাছে মালিহা আত্মহত্যা করেছে বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকজন। মুজিববর্ষ উপলক্ষে রংপুর বিভাগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন। রোববার বিকেলে রংপুর সেনানিবাসে ম্যারাথন উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM কামরুল হাসান। প্রথম দিনে 5 কিলোমিটার দৌড়ে প্রায় 200 জন অংশ নেন। আয়োজকরা জানান ম্যারাথনে 10,000 সামরিক এবং 70,000 বেসামরিক ব্যক্তি অংশ নেবেন। ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধন হয়ে গেল HCG ইকো ক্যান্সার সেন্টারের তথ্য কেন্দ্র ও টেলিমেডিসিন সেবার বুথ। সকালে তথ্য কেন্দ্রে কলকাতার চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান ক্যান্সার চিকিৎসার জন্য অনেকেই ব্যাঙ্গালোর ও বোম্বে সহ ভারতের অনেক রাজ্যে চিকিৎসা নিতে যান। বর্তমানে টেলিমেডিসিনের মাধ্যমে ভারতের 26টি হাসপাতালে চিকিৎসক পরামর্শ সহ চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে সেবা নেওয়া যাবে। তথ্য প্রযুক্তি খাত বিবেচনায় নিয়ে 2016 সালের শিল্পনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিতে 4র্থ শিল্প বিপ্লবকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। জাতীয় শিল্পনীতি নিয়ে আয়োজিত কর্মশালায় এই তথ্য জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নতুন নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কাজের সুযোগ তৈরি করা। মন্ত্রী বলেন, আধুনিক শিল্পায়নের ফলে কারখানায় অটোমেশন আসছে। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বেকারত্ব বেড়ে যেতে পারে। সেজন্য ভাষাসহ অন্যান্য কর্মদক্ষতা বাড়াতে হবে। শিল্পনীতি বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান শিল্পমন্ত্রী। 2021 সালের শিল্পনীতিতে দুর্যোগ মোকাবেলায় বিশেষ বরাদ্দ পরামর্শ দেন শিল্পমন্ত্রী। 2041 সালে উন্নত শিল্প সমৃদ্ধ দেশ ও সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিল্পনীতি 2021-এর বাস্তব ভিত্তিক নির্দেশনা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। প্রতিযোগিতামূলক বাজারে টিকতে
টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মানও বাড়াতে হবে। গেল বছরের তৃতীয় চতুর্থ প্রান্তিকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সেবা বাণিজ্যের চিত্র ভিন্ন। 2019 সালের নভেম্বর মাসের তুলনায় 2020 সালের একই সময়ে সেবা বাণিজ্য কমেছে 16%। বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার প্রকোপে লকডাউন শুরু হয়, এর প্রভাব পড়তে শুরু করে সেবা বাণিজ্যে। পণ্য বাণিজ্য কিছুটা ঘুরে দাঁড়ালেও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেবা বাণিজ্য সেভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্রমণ বাণিজ্য। এছাড়াও নির্মাণ, বিনোদন, আইনি ও আর্থিক খাতেও দেখা গেছে ব্যাপক সংকোচন। রেলপথের মাধ্যমে বেনাপোল বন্দরে পণ্য আমদানি বেড়েছে। করোনাকালে সড়কপথে আমদানি কমে যাওয়ায় রেলপথে গুরুত্ব বাড়তে থাকে। খরচ ও সময় কমে যাওয়ায় লাভবান হচ্ছেন আমদানিকারকরা। রেলের মাধ্যমে গেল 6 মাসে সরকার রাজস্ব আয় হয়েছে 261 কোটি টাকা। আমদানি রপ্তানি অব্যাহত থাকলে চলতি বছরে তা দ্বিগুণ হতে পারে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে উভয় দেশের মধ্যে কার্গো রেল চালু হয়। বেশ সাড়া পাওয়ায় বেনাপোল পেট্রাপোল ডাবল লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেলপথ পণ্য আমদানি হয়েছে 2,39,000 টন। বাংলাদেশের আমদানিকারকরা, বড় বড় আমদানিকারকরা তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে এই কারণে যে বেনাপোলে পোর্টের ভিতরে যেহেতু ট্রেন লাইন অবস্থিত, সেক্ষেত্রে তারা সাইড ডোরের মাধ্যমে মালামাল বেনাপোল পোর্টে এনে তারা মালামাল এখান থেকে খালাস নিতে পারছে। বাই ট্রেনে নিয়ে আসলে আমাদের সময়ও বেঁচে যায়, আমাদের খরচও অনেক কম পড়ে যায়। কলকাতায় একদিনে লোড দিলে এবং পরের দিনে এই পণ্য চলে আসছে, ফলে আমাদের যে ট্রাক ড্যামারেজ এবং বিভিন্ন যে বন্দরের মাসুল টাসুল এগুলো আমাদের লাগছে না। সড়ক পথের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী একটি পরিবহন ব্যবস্থা, যে কারণে আসলে অনেক আমদানিকারক কি এই রেলপথে আমদানির ক্ষেত্রে উৎসাহ বোধ করছে এবং তারা বিভিন্ন পণ্য আমদানির ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টম হাউস কাজ করে আসছে। নেত্রকোনার পূর্বতলায় গৃহহীনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। সম্প্রতি ঘরগুলোতে উপকারভোগীরা ওঠার আগেই ফাটল দেখা দেয়া নিয়ে রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। রোববার পরিদর্শন শেষে জেলা প্রশাসক আব্দুর রহমান জানান, মাটি ভরাট করে দ্রুত ঘর নির্মাণের কারণে ফাটল দেখা দিয়েছে। দ্রুততা সংস্কারও করে ফেলা হয়েছে। তবে যে 7টি ঘরে বেশি ফাটল ছিল সেগুলো পরীক্ষা নিরীক্ষার পরই উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে। 12টি ঘর এখানে আছে, তার মধ্যে 7টি ঘরের কিছুটা সমস্যা আছে, বাকি 5টি পরিবার এখনই বসবাস শুরু করে দিবে। আর যারা আছে এর মধ্যে দেখে শুনেই, যেহেতু নিরাপত্তার বিষয় আছে, সে বিষয়টা একটু চিন্তা করে আর একটু সময় নিয়ে এই সিদ্ধান্তটা আমরা দিতে চাই। ঢাকার তেজগাঁওয়ে এক ব্যাংক কর্মকর্তার বাসায় গৃহ পরিচারিকাকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই শিশুটির বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। শিশুটিকে ময়মনসিংহে পরিবারের কাছে নিয়ে গেলে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয় পরিবার। আটক করা হয় অভিযুক্ত মিজানুর রহমান ও শারমিন দম্পতিকে। এই ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান সরকারি একটি ব্যাংকে কর্মরত আছেন। স্ত্রীসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীও। কালের মধ্যে কাঠের চামচ গরম করে লাগাই দিছিল, তারপর লাঠি দিয়ে অনেক বাড়ি দিত, এরা জিনিস ভাঙ্গা আমার নাম দিত, তারপর আমার মতো একবার ইস্ত্রি গরম করে লাগাই দিছিল। গরম পানি ডালিয়া মেরে আহত করছে, মাথা ফাটাইছে, কান কাটিয়েছে, অনেক জায়গায় নির্যাতন করছে। হাত দেখার পরে মেয়েরা যখন বলছে যে আপনি হাত পুড়ছেন কিভাবে, পরবর্তীতে বলতেছে যে হাত তো আমরা পুড়ি নাই, ওর পানিতে পুড়ে গেছে। ওই মহিলার শাস্তি চাই, যাতে আর কোনো মহিলা এরকম কোনো বাচ্চারা না করতে পারে। আটক করে ইতিমধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনে, এবং আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। তাকে আমরা যাতে সর্বোচ্চ সাজা হয় সেটা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে যেভাবে কাজ করা দরকার আমরা কাজ করছি। আইএস গণহত্যার শিকার ইয়াজিদি সম্প্রদায়ের 104 সদস্যের দেহাবশেষ গণকবর থেকে তুলে সিনজার পার্বত্য এলাকায় দাফন করা হলো। শনিবার নিনেভা প্রদেশের কোহক গ্রামে স্বজনদের উপস্থিতিতে রীতি মোতাবেক দাফন করা হয়। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশন জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ। নিহত ব্যক্তিদের দেহাবশেষ আগেই পরিবারের সহযোগিতায় শনাক্ত করা হয়। 2014 সালে অঞ্চলটিতে আইএস হামলা চালিয়ে কয়েক হাজার ইয়াজিদি পুরুষকে হত্যা করে, পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায়, করে ধর্ষণ। 7 বছর আগেও ইরাকে আনুমানিক 5.5 লাখ ইয়াজিদি বসবাস করত।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার 1 মাস পূর্ণ হলো শনিবার। পুলিশ কর্মকর্তা সহ 5 জনের মৃত্যু হয় ওই ঘটনায়। মার্কিন নির্বাচনের ফল মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা ঠিক 1 মাস আগে তাণ্ডব চালায় ক্যাপিটল হিলে। 170 জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। সরাসরি হামলার দায়ে উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প, যার জেরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন তিনি। ইন্দোনেশিয়ার চিড়িয়াখানার এক কর্মীকে হত্যা করেছে বিরল 2 সুমাত্রান বাঘ। শনিবার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ জানায়, বর্নিও দ্বীপের ওই চিড়িয়াখানায় বিপুল বৃষ্টিপাতে ভূমিধসের পর খাঁচা ভেঙে পালায় 18 মাস বয়সী এক জোড়া বাঘ। কয়েক ঘন্টার অভিযানে ঘুমের ঔষধ ছুঁড়ে ধরাশায়ী করা হয় প্রাণীগুলোকে, কিন্তু একটি বাঘের ওপর কাজ করেনি ঔষধ। সেটি হামলা চালালে গুলি ছুঁড়ে হত্যা করতে বাধ্য হন কর্মকর্তারা। পরে খাঁচার কাছেই উদ্ধার হয় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীর মরদেহ। একই সাথে মেলে বাঘের হামলায় মারা যাওয়া একটি অস্ট্রিচ পাখি ও বেশ কিছু বানর। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড করেছে ডুব চলচ্চিত্র। মুস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার দিনে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2017 সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তি পায় সিনেমাটি। ভারতীয় অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং পার্নো মিত্র এতে অভিনয় করেন। গল্পটি তৈরি করা হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। চলচ্চিত্রটিতে পরিচালক দেখিয়েছেন মৃত্যু সবসময় বিষাদের নয়, অনেক সময় কিছু দিয়েও যায়। কেমন আছো বাবা? আজকের পর থেকে ভারত ইংল্যান্ড সিরিজের খবর। জরুরের দ্বিশতকে চেন্নাই টেস্টে 578 রানের ইনিংস করেছে ইংল্যান্ড। জবাবে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 257 রান, 8 উইকেটে 555 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সকালেই বুমরার শিকার হয়ে 34 রানে ফেরেন ডমবেস। অশ্বিনের তৃতীয় শিকার হন অ্যান্ডারসন। 578 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 218 রানের ইনিংস খেলেন জরুর। জবাবে ইনিংসের শুরুতে রোহিত আর শুভমান গিলকে নিজের শিকার বানান আর্চার। এরপর অধিনায়ক কোহলি আর রাহানে ডমবেসের শিকার হলে 73 রানে 4 উইকেট হারিয়ে বসে ভারত। তবে পঞ্চম উইকেট জুটিতে পূজারা ও ঋষভ পন্ট 119 রানের জুটি গড়লে প্রাথমিক ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা। পূজারাকে 73 আর পন্টকে 91 রানে আউট করেন। 4 উইকেট শিকার করেন ডমবেস। আবারও শঙ্কা জাগে ফলোঅনের অবশ্য দিনের বাকি সময় ওয়াশিংটন সুন্দর আর অশ্বিন কোনো অঘটন করতে না দেয় 6 উইকেটে 257 রানে দিন শেষ করে ভারত। এই সিরিজের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের জন্য শেষ দিন প্রোটিয়াদের দরকার আর 243 রান, হাতে রয়েছে 9 উইকেট। পাকিস্তানের দেওয়া 370 রানের জবাবে 1 উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 127 রান। আগের দিনের 6 উইকেট 129 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের প্রথম টেস্ট শতকের ওপর ভর করে 298 রান করে স্বাগতিকরা। প্রোটিয়াদের জর্জ লিন্ডে নিয়েছেন 5 উইকেট। 370 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় 33 রানে ডিনেলকারকে হারায় সফররত্ন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মার্ক্রাম আর ভন্ডার ব্রুসেন হার নামানো 94 রানের জুটি করে দলের জয়ের ভিত করে দেন। সেই দিন মার্ক্রাম 59 রানে আর ব্রুসেন শুরু করবেন 48 রান থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক, নরওয়ে ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা তুরান। এ সময় রোহিঙ্গা শিবিরে তুরস্কের ফার্স্ট লেডি পরিদর্শন করায় তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপান রিক্টার সুইভেনসনের সঙ্গে গণভবনের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষা এবং জাহাজ শিল্প খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে বলেন, এ ব্যাপারে তারা সবসময় বাংলাদেশের পক্ষে রয়েছেন। দুদক দন্তহীন বাঘ হলে চলবে না, এই মন্তব্য করেছেন হাইকোর্ট। সুইস ব্যাংকে জব্দকৃত টাকা দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্ট বেঞ্চ। সুইস ব্যাংকে যাদের টাকা জব্দ রয়েছে তাদের মধ্যে অন্যতম আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। আদালত দুদককে মুসা বিন শমসের মামলার অগ্রগতির বিষয়ে জানতে চান। আগামী মঙ্গলবার এই বিষয়ে পরবর্তী শুনানি।
নারায়ণগঞ্জের নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রয় বন্ধ এবং লাইসেন্সবিহীন দলিল লেখক শনাক্ত অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ডিসি কোর্ট ও রেজিস্ট্রেশন কমপ্লেক্স এলাকায় এই অভিযান চালানো হয়। ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মারুফ সহ বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করার দায়ে একজনকে 3 দিনের কারাদণ্ড ও 4 জনকে 12,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই ধরনের জালিয়াতি বন্ধে জেলার দলিল লেখক ও তাদের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করা হয়। শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি জাতিসংঘের শীর্ষ পদগুলোতেও নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নারী, শান্তি ও নিরাপত্তা শীর্ষক নিরাপত্তা পরিষদের রেজলিউশন পাশের 20 বছর পূর্তিতে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইভেন উইমেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনলাইন আলোচনায় মন্ত্রী বলেন, 2000 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে ছিল বাংলাদেশ। নবনির্মিত 507টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি জানিয়েছে ইসলামিক গণতান্ত্রিক পার্টি। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামী রাজনীতি নিষিদ্ধের জন্য সরকারের কাছে আবারও দাবি করেন। এদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতারা। চলতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জানান, এখন থেকে মেলার আয়োজন করা হবে পূর্বাচলের নতুন স্থানে সচিবালয়ে। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন প্রদর্শনী কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন বাণিজ্যমন্ত্রী। 2017 সালে চীন সরকারের সহায়তায় এই কেন্দ্রের নির্মাণ শুরু হয়ে ব্যয় হয়েছে 800 কোটি টাকা। রাজধানীর কাঞ্চন ব্রিজের পাশে গড়ে উঠেছে দৃষ্টিনন্দনীয় স্থাপনা। এখানে রয়েছে আলাদা 2টি কেন্দ্র, প্রতিটিতে স্টল থাকবে 400টি। দ্বিতীয় তলায় রয়েছে 500 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন মাল্টিফাংশনাল রুম। সারা দেশের টিলা রক্ষায় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে কুলাউড়ার মলাঙ্গি টিলা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশন শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। আনুষ্ঠানিক যাত্রার প্রথম দিনই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল রাহিমা খাতুন জেনারেল হাসপাতাল। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী সহ সাধারণ রোগীরা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আধুনিক চিকিৎসা দিতে এই হাসপাতালটি গড়ে তুলেছে আফতাবউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আফতাবউদ্দিন ফিতা কেটে এবং দোয়ার মধ্য দিয়ে হাসপাতালটির উদ্বোধন করেন। স্টার থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের খুলনা বিভাগীয় ফ্যাব্রিকেটস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনার একটি হোটেলে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজিদুল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের স্বত্বাধিকারী এস এ রহিম। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রানা সহ আরও অনেকে। অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের মিজৌরির কারাগার। জেল ভেঙে পালানোর চেষ্টা করে শতাধিক কয়েদি। সেন্ট লুইসের কারাগারটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি সংখ্যক কয়েদি রাখা হয় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি টয়লেটের পানি জমে থাকায় ক্ষোভ জানায় কয়েদিরা। শনিবার সকালে কারাগারের 4 তলার একটি অংশ ভেঙে বেরিয়ে যায় শতাধিক কয়েদি। ভাঙা জানালা থেকে ভেতরের দিকে ইট পাটকেল ছুড়ে মারে তারা, করে অগ্নিসংযোগও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে কয়েদিদের কারাগারে ঢোকাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। রক্তিম ইন্দোনেশিয়ার এক গ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল জেঙ্গত এর রাস্তাঘাট লোকালয়। ঐতিহ্যবাহী মোম বাতিক এবং বাতিকের কাপড় তৈরির জন্য বিখ্যাত গ্রামটি। সম্প্রতি বন্যার পানি কারখানায় ঢুকে পড়ায় ছড়িয়ে পড়ে বাতিকের রং। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। দাবি, বৃষ্টির সাথে বিলীন হবে গাঢ় লাল রং। গেল মাসে ইন্দোনেশিয়ার অপর একটি গ্রাম বাতিকের ঘন সবুজ রঙে ছেয়ে যায়। অস্ত্রোপচার করা হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের বাম হাঁটুতে। ইংলিশ গণমাধ্যমের খবর, সেরে উঠতে লাগতে পারে 6 থেকে 10 সপ্তাহ। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হারের পর আর মাঠে নামা হয়নি রামোসের। মিস করবেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগ সহ লা লিগার বেশ কয়েকটি ম্যাচ। রামোসের অস্ত্রোপচারের বিষয়টি শনিবার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। দিনের একমাত্র ম্যাচে রবিবার ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ম্যাচে দাপট ধরে রাখে রহমতগঞ্জ, যেখানে গোলের জন্য 33 মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। আইভরি কোস্টের রেমির অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন তাজিকিস্তানের দিলশদ ভাসিয়াভ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে বসে রহমতগঞ্জ, এবার স্কোরশিটে নাম তোলেন রেমি। শেষ পর্যন্ত ব্রাদার্স গোলের দেখা না পাওয়ায় 2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। 7 ম্যাচ শেষে 8 পয়েন্ট তাদের। এই ছিল আজকের রাতের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। তোমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।